দর্শক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের আজকের আয়োজন খবরের পেছনের খবর জানাতে আমি আরমান মুজাহিদ। আমার সাথে যুক্ত আছেন আমাদের সহযোগী সম্পাদক জনাব আলফাজ আনাম ভাই। আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ মুজাহিদ আপনাকে। শুরুতে যদি বলতে চাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, গত 23 ডিসেম্বরে আমাদের একটি প্রতিবেদন, সেটি হচ্ছে যে বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির, এই শিরোনামে। আপনাদেরকে যদি জানাই যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সেই দিনটিতে বঙ্গভবনে কি ঘটেছিল, এটি নিয়ে অনেকেরই জানার আগ্রহ তৈরি হয়। তারই প্রেক্ষিতে হয়তো প্রতিবেদক এই প্রতিবেদনটি করেছেন, তবু তার কাছে জানতে চাবো কেন এই প্রতিবেদনটি করলেন বা করতে আগ্রহী হলেন, আপনি যদি একটু বলতেন। মুজাহিদ, আপনি জানেন যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যারা আন্দোলনকারী বা সাধারণ মানুষ এবং সবার সচেতন, সবার দৃষ্টি ছিল দুটি জায়গার দিকে। একটি ক্যান্টনমেন্টে কী হচ্ছে, আরেকটি হচ্ছে বঙ্গভবনে কী হচ্ছে। কারণ যে কোনো ক্ষমতার পালাবদলে এই দুটি জায়গার ভূমিকা থাকে। আমরা যখন বিকেলের দিকে জানতে পারলাম যে রাজনৈতিক দলের নেতারা বঙ্গভবনে সমবেত হয়েছেন, তো তার আগে থেকেই আমি এই পরিস্থিতির দিকে নজর রাখছিলাম এবং আমি যারা বঙ্গভবনে গিয়েছেন সেই রাজনৈতিক দলের নেতা এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট আরও বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ শুরু করি এবং সেখান থেকে আমি বঙ্গভবনের পরিস্থিতির চিত্র পেতে শুরু করি। সেই চিত্র ধরে যে রাজনীতিকরা বঙ্গভবনে গেলেন, এই যাওয়ার পরিক্রমাটা কি হঠাৎ করেই তৈরি হয়েছিল? যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন যে হঠাৎ করেই কি তারা এই দাওয়াতটি পেলেন, নাকি এটা একটি পদ্ধতির মধ্যে দিয়ে আগে গেছে, আগে থেকে পরিকল্পিত ছিল বা এমন কি? না, এটা হঠাৎ করে হয়নি। কারণ হচ্ছে 4 তারিখেই দেশের পুরো পরিস্থিতি পাল্টাতে থাকে এবং সেনা প্রধানের দিক থেকে 4 তারিখ রাতেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপির সাথে যোগাযোগ শুরু হয় এবং বিএনপির একজন নেতা আমাকে নিশ্চিত করেন, যিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তাকে 4 তারিখে জানানো হয় যে সেনাপ্রধান তার সঙ্গে 1-to-1 মিটিংয়ে বসতে আগ্রহী। উনি সকাল 10টায় তার সঙ্গে মিটিংটি হয় এবং এরপর আমরা দেখি যে বিকেলে রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে মিটিং শেষ করে বঙ্গভবনে চলে যান। সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে একজনের কাছ থেকে আমি প্রথম জানতে পারি এবং স্বাভাবিকভাবে একজন সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতির তৎপরতাটা সেদিন কেমন ছিল এই প্রতি জানার আগ্রহ ছিল। তো ওই রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি কথা বললে উনি একটা চিত্র দেন যে প্রেসিডেন্ট খুব বিমর্ষ ছিলেন, হতাশ ছিলেন। এরপরে আমি আরও একাধিক যারা ওই দিন বঙ্গভবনে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বললে তার রাষ্ট্রপতির ওই দিনের বা অস্থিরতার একটা চিত্র আমি পাই, যেটি আমাদের রিপোর্টে ফুটে উঠেছে আর কি। 5 আগস্টের পরে অনেক পত্রিকা এবং টেলিভিশনের প্রতিবেদন আমরা যেটি দেখেছি যে সেদিন বাংলাদেশে সেই সময়টাতে যা ঘটছিল, অর্থাৎ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ হচ্ছিল, সেই মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে সেনাবাহিনী সরকারের পক্ষে অবস্থান না নিয়ে জনতার পক্ষে অবস্থান নেওয়াটাই মনে হয় এই পট পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবশ্যই সেনাবাহিনী 4 তারিখেই তাদের সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা এই রক্তপাতের সঙ্গে জড়িত থাকবে না এবং আপনি দেখবেন যে আমাদের প্রতিবেদনও আছে যে বঙ্গভবনের পাটটার আগে ক্যান্টনমেন্টে কী হয়েছিল বা রাজনৈতিক দলের একজন নেতার সঙ্গে যখন সেনাপ্রধান বৈঠক করেন সেদিন কিন্তু উনি 3টি বিষয়ের কথা বলেছেন। একটা, তারা রক্তপাত চান না; 2, তারা ক্ষমতা গ্রহণ করতে চান না; 3, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো মূল্যে স্থিতিশীল রাখতে হবে। অর্থাৎ তারা যে আপনার সরকারের সঙ্গে এই রক্তপাতের সঙ্গে থাকবেন না, এইটা রাজনৈতিক নেতাদেরকে আগে এই বার্তাটা দেওয়া হয়েছিল। তখন এই পরিস্থিতি তো ছিল যে রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছিলেন, কারণ আন্দোলন যখন চলছিল একদিক থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে রাজনীতিকদের ইন্ধন আছে, তারাই এটা করছে ছাত্রদেরকে সামনে রেখে। সেই মুহূর্তে সেনা ভবনে আসা, তারা কি, আপনি তো কথা বলেছিলেন রাজনীতিকদের সাথে, তাদের সেই দাওয়াতটা গ্রহণ করাটা কি তাদের পক্ষে কেমন ছিল? না, এটা ঠিক, আপনি ঠিকই বলছেন যে প্রথম সেনাপ্রধানের পক্ষ থেকে বিএনপির একজন নেতার সঙ্গে, যিনি নিজেও একজন সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়। উনি পরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি চেষ্টা করেন। তারপর আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো নানান রকম সোর্স থাকে, যোগাযোগের মাধ্যম থাকে, তারা যোগাযোগ করেন রাজনৈতিক দলের নেতাদের সাথে। আপনার প্রতিবেদন আমরা যেটি দেখেছি যে বঙ্গভবনের চিত্রটি শুরুতে ফুটে উঠেছে, এরপরে কিন্তু সেই সেনা ভবনের কথাগুলো উঠে এসেছে। এই সেনা ভবনের চিত্রটি এটি কিভাবে করে আসলো আর কি?
ওখানে বঙ্গভবনে যে রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছিলেন তারা কিন্তু আগে তাদের কয়েকজন সেনাভবনেও আলোচনায় অংশ নিয়েছিলেন। তাদের কাছ থেকে আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে আমি সেনাবাহিনীর বা সেনা ভবনে যে বৈঠকটি হয় তার চিত্রটা পেয়ে যাই আর কি। আপনার কথা মতো আমরা প্রতিবেদনে যেটা দেখেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে একটা কথা উঠেছিল যে তিনি মার্শাল ল চাচ্ছিলেন, সেই মার্শাল লর প্রেক্ষিতে তো উনি আপনার পরে জানিয়েছিলেন, আপনার কাছে মনে হয় সেটি উনি বলেননি? না, উনি ওখানে মার্শাল ল চেয়েছিলেন, এটা আমি একাধিক ওই বঙ্গভবনে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি উনি এই কথাটি বলেছিলেন। তবে ওখানে যখন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করেন তখন কিন্তু তিনি তার অবস্থানটা পরিবর্তন করেন এবং আমার সাথে যখন উনি কথা বলেন তখন উনি বলেছেন যে না, উনি ওই ধরনের কথা বলেননি, তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ফিরিয়ে আনার কথা বলেছেন আর কি। রাষ্ট্রপতির হাত কাঁপার কথা বা তার বিমর্ষ অবস্থায় থাকার কথাটা কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। আসলেই শেখ হাসিনা চলে যাওয়ার কারণেই এমনটি, নাকি উনি ভীত সন্ত্রস্ত হওয়ার খুব বড় কারণ হিসেবে কোনটিকে দেখেন? প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতি যে রাজনৈতিক বিশ্বাস বা যেভাবে উনি রাষ্ট্রপতি হয়েছেন সেটা তো একটা রাজনৈতিক সিলেকশন ছিল, অর্থাৎ তৎকালীন ক্ষমতাসীন দলের সাথেই ওনার সম্পৃক্ততা ছিল। সেই দিক দিয়ে যখন প্রধানমন্ত্রী চলে যান বা দেশ ছেড়ে পালিয়ে যান তখন তার একটা প্রতিক্রিয়া তো তার মধ্যে হয়েছে। ফলে আমরা জানি না যে উনি দরবার হলে আসার আগে তার স্টাফদের বা ওখানে মিলিটারি অফিসাররা থাকেন তাদের সঙ্গে ওনার কী ধরনের কনভারসেশন হয়েছে এটা তো আমরা জানি না, কিন্তু তিনি স্বাভাবিক ছিলেন না, তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন। এর সম্ভবত প্রধান কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বা যারা আন্দোলনকারী তারাই তো তখন পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। ফলে রাষ্ট্রপতির ভাগ্য কি হবে এটা কিন্তু রাজনৈতিক দলের নেতারা বা ছাত্র আন্দোলনের নেতারাই নির্ধারণ করতে পারত। এটাও হয়তো ওনার একটা ভীতির কারণ হয়ে থাকতে পারে। সেদিন আপনার প্রতিবেদন থেকে আমরা যেটি জানলাম, সেদিন কিন্তু ওখানে যারা ছাত্র আন্দোলনের প্রতিনিধি বলা হয়েছিল তারা সেখানে মানে যারা পরিচিত সমন্বয়ক ছিল তাদের কেউই ছিলেন না, এবং পরবর্তীতে দেখা গেছে যে তারা মূলত আন্দোলনের সামনের সারির কেউ ছিলেন না। এমনটি কেন ঘটলো? এবং এই সরকারকে বৈধতা মানে নতুনভাবে যে সরকার গঠন হবে যে সিদ্ধান্তগুলোতে উপনীত হচ্ছিল, এমনই তো একটা সভা ছিল, তো সেখানে তাদের প্রতিনিধি না থাকার পরেও তারা মেনে নিলেন, বিষয়টা আসলে কিভাবে সম্ভব হয়েছিল পরবর্তীতে আপনার কি মনে হয়? না, এখানে আমার যে একাধিক সোর্স ওখানে ছিল রাজনৈতিক দলের দুই একজন নেতা, তারা বলছেন যে তারা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে যখন তাদের সাথে যোগাযোগ করা হয় তারা কিন্তু আসতে রাজি হননি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বঙ্গভবনে ঢুকে পড়েছিলেন তারা কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন না। এটা আমাকে একাধিক ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক নিশ্চিত করেছেন। তবে এইটা একটা মিস্টেরিয়াস বিষয় যে কাদের আমন্ত্রণে তারা আসলেন বা বঙ্গভবনে ঢোকা তো সহজ না, সেখানে কিভাবে তারা ঢুকেছিলেন এটা এখনো পরিষ্কার না। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেদিনের সভাটি হয়েছে সেনা ভবনে, প্রথমে রাজনৈতিক দলের নেতাদের সাথে, তারপর বঙ্গভবনে, তো এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে গেছে এটা যদি না ঘটতো, এর বিপরীত চিত্র ঘটলে বিষয়টা ঘটতে তো পারতো। হ্যাঁ, বিপরীত চিত্র। তখন তো মানুষের নিয়ন্ত্রণে, গণভবন মানুষের নিয়ন্ত্রণে চলে গেছে। মানুষের যদি সাধারণ মানুষ তাদের বঙ্গভবনের দিকে টার্গেট করতো বা তারা মনে করতো যে না গণভবনের পরে আমরা বঙ্গভবনে যাব, অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন রকম হতো। যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নাও হতে পারত। থেকে যদি অন্য কোনো পদক্ষেপ হতো যেগুলো উনি করতে চাননি, উনি যে 3টি পয়েন্টের কথা আপনি বললেন, উনি যদি চাইতো যে হ্যাঁ মার্শাল ল জারি করা হবে, আমি সামরিক শাসন জারি করব, তখন পরিস্থিতি হয়তো আরো ভিন্ন করতে পারত। হ্যাঁ, তা ভিন্ন। তবে বর্তমান বাস্তবতায় মার্শাল ল সাধারণত এইরকম খুবই কম দেশেই ঘটে থাকে আর কি। সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নেওয়ার রেকর্ড এখন খুবই কম। নানান ধরনের আন্তর্জাতিক পরিস্থিতি আছে, আঞ্চলিক ফ্যাক্টর কাজ করে। ফলে আমাদের সেনাবাহিনী খুব ওয়াইজলি টেক ওভার না করে পুরো পরিস্থিতিটা একটা সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতেই সমাধানের চেষ্টা করেছে। এখানে সেনাবাহিনী যথেষ্ট আমি মনে করি প্রজ্ঞার পরিচয় দিয়েছে।
আপনার এই প্রতিবেদন সম্পর্কে আপনাকে একটু জানিয়ে রাখি যে আমার দেশের সোশ্যাল মিডিয়াতে আমরা এই প্রতিবেদনটি করেছি আবারও ভিজুয়াল করে। সেখানে ইউটিউবে 2 লক্ষাধিক দর্শক এটি দেখেছেন এবং ফেসবুকেও 1 লক্ষাধিক দর্শক দেখেছেন। অর্থাৎ আমরা বলতেই পারি আপনার এই প্রতিবেদনটি পাঠকপ্রিয়তা পেয়েছে। আপনাকে এই জন্য অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। আর আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই যেই প্রতিবেদনটির কথা বলছিলাম সেদিনের বঙ্গভবনের যে চিত্র, সেই চিত্রটি অবশ্যই আপনার এই প্রতিবেদন থেকে জানতে পেরেছেন। যদি এটি আরও বিস্তরভাবে শুনতে চান, দেখতে চান, তাহলে ভিজিট করতে পারেন আমার দেশের ফেসবুক পেজ অথবা ইউটিউবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।